প্রথম অঙ্ক আছে একের দাগের এই অঙ্কটি। দেখুন, চালের মূল্য 25% বেড়ে যাওয়ায় এক ব্যক্তি চালের ব্যবহার এমনভাবে কমালো যেন তার ব্যয় অপরিবর্তিত থাকে। তিনি চালের ব্যবহার শতকরা কত কমালেন? তো দেখুন, এই অঙ্কটা কিভাবে নিমেষে সমাধান করবেন। যদি এরকম অঙ্ক থাকে তাহলে আপনি এইখানটা দেখবেন 25% বেড়ে যাচ্ছে, তাই এই 25টা আপনি উপরে দেবেন আর নিচে দেবেন। যেহেতু 25% বেড়ে গেছে, তো 25% বেড়ে যাওয়া মানে কি, 100 থাকলে 125 হয়, তাই সেই 25% বেড়ে যাচ্ছে, তো 100-র সঙ্গে 25টা যোগ করবেন ইন্টু 100। ব্যাস, আপনার অঙ্ক শেষ। এবার আপনি এটাকে ক্যালকুলেশন করবেন। তো এটা সমান সমান আপনি লিখবেন কি, এই 25 আর এখানে 125 ইন্টু 100। তো কত হচ্ছে, এই 25 আর এই 125 কাটলাম 5 হলো, আর এই 5 আর এই 100 কাটলে হয়ে যায় 20। তো এখানে সমান সমান কিন্তু 20% চালের ব্যবহার কমাবেন। তো 20% এর সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। বিদ্যাভবের সঠিক উত্তর। খুব সুন্দরভাবে এই অঙ্ক সমাধান করা যায় নিমেষে। আমরা চলে যাবো পরের অঙ্কে। তো এবার আমরা দেখবো 2 এর দাগের এই অঙ্কটি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বাড়লে নতুন ক্ষেত্রফল নতুন ক্ষেত্রফলের আয়তন শতকরা কত বাড়বে? তো এই অঙ্কটা কীভাবে আপনি সহজে নিমেষে সমাধান করবেন দেখুন। এখানে যেহেতু এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% এবং প্রস্থ 10% বেড়েছে, তার মানে কি, দুই ক্ষেত্রে বেড়েছে। প্রথমে 20% দৈর্ঘ্য বেড়েছে আর পরে 10% প্রস্থ বেড়েছে। তো এই অঙ্কটা কীভাবে নিমেষে সহজে সমাধান করবেন দেখুন। এই অঙ্কটার সূত্র হবে, এই যে 20, এই 20টা আপনি আগে দেবেন, 20 প্লাস 10। তারপরে হবে আপনার মানে এই দুটো বেড়েছে, তো এবারে কত বেড়েছে, এখানে প্লাস 20 গুণ 10 বাই 100। এখন এটাকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে এখান থেকে খুব সহজে অঙ্কের সমাধান হয়ে যাবে। তো আমি এটাকে যদি কাটি, 5 20 100 5 আর এই 10 কাটলে 5 গুণ 10 20, তাহলে এখানে হচ্ছে কত 20 আর এই 10 30, 30 আর এই 2 32। তো এখানে এই 32% কিন্তু এর আয়তক্ষেত্র শতকরা কত বাড়বে, তো 32% বাড়বে। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে এইসব অঙ্ক শর্টকাটে করতে হয়, শর্ট ট্রিক্সের মাধ্যমে এইভাবে অঙ্ক সমাধান করতে হয়। যেহেতু দুই ক্ষেত্রে বেড়েছে তাই কিন্তু আমরা এরকম করলাম। যদি দুই ক্ষেত্রে হ্রাস পায় তাহলে কিন্তু বিষয়টা অন্যরকম হয়ে যাবে। তো সেরকম অঙ্ক আসলে আবার আমি বলে দেবো। এছাড়া যদি আপনারা দৈর্ঘ্য প্রস্থ সম্পর্কে আরও অঙ্ক দেখতে চান তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এরকম দৈর্ঘ্য প্রস্থের অঙ্ক থাকবে, সেখানে কখনো বাড়ানো হয়েছে কখনো কমানো হয়েছে, সেখানে শর্ট ট্রিক্সে কীভাবে অঙ্ক সমাধান করা যাবে সেখানে দেওয়া আছে। তো আমরা চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক দেখবো কী আছে। তো এখানে আমরা দেখবো এই যে 3 এর দাগের এই অঙ্কটি। যদি একটি খেলনার দাম 20% বাড়ানোর পর আবার 20% কমানো হয় তাহলে খেলাটির দাম শতকরা কত বাড়বে বা কমবে? তো দেখুন, একবার 20% বাড়ানো হয়েছে, আবার 20% কমানো হয়েছে। তো এইটার সঠিক উত্তর হয়ে যায় কিন্তু এই যে 20 গুণ 20 বাই 100। এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই যে 100 দুটো শূন্য কাটলাম আর উপরে দুটো শূন্য কাটলাম। তো এখানে থাকবে কত, 2 দিনও 4। তো এই যে 4% কিন্তু এর সঠিক উত্তর। তো এখানে সবসময় কিন্তু কমবে, কারণ এক ক্ষেত্রে বাড়ানো হয়েছে এক ক্ষেত্রে কমানো হয়েছে, তাই এখানে কিন্তু 4% সবসময় এখানে কমবে, 4% কমবে, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। সবসময় আপনারা এখানে উত্তর হয় কিন্তু কমবে। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। যে অঙ্কটি দেখবো সেটা হচ্ছে 4 দাগের এই অঙ্কটি। দেখুন, একটি কলেজে 600 জন শিক্ষার্থী আছে। 75% শিক্ষার্থী বাংলা ও 45% ইংরেজি বিষয়ে নেয়। কতজন শিক্ষার্থী দুটি বিষয় নিয়েছে? তো এই অঙ্কটা কি, মানে এই অঙ্কটা খুব সহজে কীভাবে সমাধান করবেন দেখুন। তো শতকরা হিসেবে যদি আমরা দেখি তাহলে উভয় বিষয় নেয় কিন্তু, উভয় বিষয় উভয় বিষয় নেয়। এই যে আমরা কি করব, এই দুটো যোগ করবো, এই 75 আর 45 যোগ করবো, করলে হয়ে যাবে 120 বিয়োগ 100। তো এখানে কত পার্সেন্ট হচ্ছে, এখানে থাকছে কিন্তু 20%। তো এইটা কিন্তু উভয় বিষয়ে 20% নেয়। তো এখানে যদি 100 জনের মধ্যে যদি 20 জন উভয় বিষয় নেয় তাহলে 600 জনের মধ্যে কতজন নেয়? তাহলে সেখানে কি হবে, 600 গুণ 20/100। তো এই দুটো শূন্য আমরা কাটবো। তো এখানে উত্তর হবে কত, 6 দিনে 12 অর্থাৎ 120। তো 4 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সি দাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো যে প্রশ্নটি এবার আমরা দেখবো সেটা হচ্ছে 5 দাগের এই প্রশ্নটি। দেখুন, একটি চৌবাচ্চা দুটি নলের মাধ্যমে যথাক্রমে 15 ও 20 মিনিটে ভর্তি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটি কত মিনিটে ভর্তি হবে? তো এই অঙ্কের সঠিক মানে এই অঙ্ক আমি এর আগেও অনেকবার করিয়েছি। তবে আমার চ্যানেলে যে নল এবং চৌবাচ্চার যে অঙ্ক আছে, চৌবাচ্চা এবং নলের সম্পর্কেও যে অঙ্ক আছে তার মধ্যে কিন্তু এই অঙ্কের শর্টকাট ট্রিক্স দেওয়া আছে। তো আপনারা সেখান থেকে এই অঙ্কটা দেখে নিতে পারেন। এইরকম ধরনের আরও অঙ্ক আপনারা দেখে নিতে পারেন। তো আমরা এই অঙ্ক করার সময় প্রথমে এই যে 15টাকে আমরা ধরবো কি, মানে সবসময় মনে করবেন মানে একটা এক্স ধরবেন একটা ওয়াই ধরবেন। তো এক্স সবসময় বড় ধরবেন আর ওয়াই সবসময় ছোট ধরবেন। তো এর এ হয়ে যাবে এক্স ওয়াই
বাই এক্স প্লাস ওয়াই, এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। তো এখানে কি হবে 20 ইন্টু 15 বাই 20 যোগ 15, তো 20 যোগ 15 মানে 35। তো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে কি হয় দেখুন, 4 5 20, 5 দিয়ে কাটলে 4 5 20 আর 5 7 35, তো 4 15 60, 60 বাই 7। তো এটাকে যদি আমরা মানে দশমিক আকারে প্রকাশ করি তাহলে হয়ে যাবে কিন্তু 8.57, অর্থাৎ বিদ্যাগমের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এইভাবে শর্ট ট্রিক্সে অঙ্ক করতে হয়, যে কোনো পরীক্ষার জন্য, যে কোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য শর্টকাট ট্রিক্স এরকমভাবে অঙ্কের সমাধান করতে হয়। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো দেখুন এই 6 দাগের প্রশ্ন আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে ঘন্টায় 8 কিলোমিটার ও স্রোতের প্রতিকূলে 4 কিলোমিটার যায়, নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার? একটা নৌকা স্রোতের সম্পর্কে অঙ্ক দেওয়া আছে আমার চ্যানেলে। আপনি যদি ওইখানে নৌকা স্রোতের অঙ্কগুলো আপনি যদি একবার দেখেন, 19 মিনিটের একটি ভিডিও সম্ভবত, ওই নৌকা স্রোতের ওই অঙ্কগুলো যদি আপনি একবার দেখেন তো যে কোনো নৌকা স্রোতের অঙ্ক আপনার নিমেষে সহজে সমাধান হয়ে যাবে। তো এই অঙ্কটা আমি খুব সহজে আপনাদের সমাধান করে দিচ্ছি। দেখুন এখানে কি হবে, এখানে বলছে নৌকার বেগ ঘন্টায় কত কিলোমিটার, তো এই দুটো যোগ হয়, মানে এই যে অনুকূলের বেগ আর প্রতিকূলের বেগ, তো 8 যোগ 4 বাই 2, তো এখানে হয়ে যায় 12 বাই 2 সমান সমান 6, 6 কিমি পার ঘন্টা, অর্থাৎ নৌকার বেগ কত কিলোমিটার পার ঘন্টা, তো 6 কিমি পার ঘন্টা, অর্থাৎ সিদ্ধাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এরকম ধরনের অঙ্ক পেতে অবশ্যই ডিসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে নৌকা স্রোতের অঙ্কর লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা ওই অঙ্কগুলো একবার 19 মিনিটের একটি ভিডিও আপনার নৌকা স্রোতের যাবতীয় অঙ্ক সমাধান করে দেবে। প্লিজ একবার দেখে আসবেন, অবশ্যই আপনারা ভিডিওটি একবার দেখে আসবেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো 7 দাগের প্রশ্ন আছে দেখুন, 400 টাকায় একটি ঘড়ি বিক্রি করে 20% লাভ হলে ঘড়িটির ক্রয় মূল্য কত? তো দেখুন এখানে এইচ কাটে আপনার উত্তর লুকিয়ে থাকবে। এই 20% লাভ করার কথার অর্থ কি জানেন তো? 20% লাভ করার কথা হচ্ছে 100 টাকায় যদি কেনে তাহলে বিক্রয় করবে 120 টাকা, সেই ক্ষেত্রে 120 বাই 100 হয়ে যায়। এখন যখন এখানে ক্রয় মূল্য বের করবে, ক্রয় মূল্য জানতে চাইবে, তখন আপনি কি করবেন, এই যে 400 টাকায় বিক্রি করেছেন না, তার 400 গুণ করবেন কত দিয়ে, এটা উল্টে গুণ করবেন, এই 120 বাই 100 এটা উল্টে গুণ করবেন, তার মানে 100টা উপরে দেবেন আর 20টা 120টা নিচে দেবেন, ব্যাস আপনার এখান থেকে অঙ্কের সমাধান হয়ে যাবে। তো তার জন্য আমরা কি করবো, এই 16টা কাটবো, এটা হচ্ছে 3 4 12, 3 দেবো আর 4 100 400 করবো, আর এখানে দেবো 1000 বাই 3। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এই বিদ্যাগেরই সঠিক উত্তর হয়, অর্থাৎ 3 3 3.33 এরকমভাবে থেকে যায়। তো বিদ্যাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। প্রশ্ন আছে দেখুন 8 দাগের এই প্রশ্নটি, কোনো শহরে এখনকার জনসংখ্যা 4 লাখ, শহরটি জনসংখ্যা বাড়ার হার 20% হলে 2 বছর পরে ওই শহরের জনসংখ্যা কত হবে? তো এই অঙ্ককে এই অঙ্কগুলো কিন্তু খুব সহজে নিমেষে সমাধান করা যায়। তো আমরা চক্রবৃদ্ধি সুদের সূত্র জানি P ইন্টু 1 প্লাস R বাই 100, এই সূত্রটা জানি P ইন্টু 1 প্লাস R বাই 100 মাথায় T। তো এই সূত্রে কিন্তু অঙ্কের সমাধান হবে। P কত? P কিন্তু এখানে 4 লাখ আছে, 4 লাখ। তো 4 লাখটা আমি একক দশক শতক সহস্র, একক দশক শতক হাজার অযুত লক্ষ, তো ইন্টু 1 প্লাস R বাই 100, আর কত, আর এই যে 20 আছে, সুদের হার 20, তো 20 বাই 100 মাথায় টি, টির মান কত, এই 2 বছর, তো এই 2টা দেবো। তো এইখান থেকে কিন্তু আমরা কি করবো, কি তো এটা সমান সমান এই 4 লাখ দেবো, অর্থাৎ 5টা শূন্য ইন্টু এখানে মানে 5 20 100 হয়, 20 বাই 100 দিয়ে করে এখানে 1-এর 5 হয়, তো 1-এর 5 আর এই 1 যোগ করলে হয়েছে কিন্তু 6-এর 5, 6-এর 5 গুণ 6-এর 5, কেন 6-এর 5 দুবার দিলাম, কারণ মাথায় 2 আছে তাই 6-এর 5 দুবার দিলাম। এবার এখান থেকে আমরা কি করবো, এই 5 আর এইটা কাটাকুটি করবো, 5 টা 40, তারপরে 4টে শূন্য বসাবো। এবারে এখানে আবার 5 16 80, এখানে আমার 3টে শূন্য বসবে। তো এবার আমরা এখানে 6 6 36, 36কে যদি আমরা 16 দিয়ে গুণ করি তাহলে কত হবে, তো 36কে যদি 16 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে 5 লাখ, এই যে এইটা হবে 5,76,000, 5,76,000 হবে। তো বিদ্যাগমের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নে দেখবো কি আছে। তো আমরা এবার যে অঙ্কটি করবো সেটা হচ্ছে 9 দাগের এই অঙ্কটি দেখুন, যদি 3 জন পুরুষ 5 জন মহিলা একটি কাজ 20 দিনে করতে পারে তাহলে 4 জন পুরুষ 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করতে পারবে? তো দেখুন এই অঙ্কটা কিভাবে নিমেষে সহজে সমাধান করবেন, দেখুন এইসব অঙ্ক খুব সহজে সমাধান করা যায়। সেটা হচ্ছে এটাকে M1 ধরবেন, আর এটাকে ধরবেন W1, আর এটাকে ধরবেন T1, T1 অর্থাৎ সময়, আর তাহলে 4 জন পুরুষ তাই এখানে ধরবেন M2, আর এটা ধরবেন W2। এখন এই যে T2 বার করতে হবে আমাদের। তো আমরা কিভাবে এই অঙ্কের সমাধান করব?
তো আমরা এখানে এখানে এই যে কতদিন, এটা আমরা টি টু ধরবো, তো টি টুর মানটা আমরা বার করবো। তো টি টু সমান সমান আমরা কি লিখবো, টি টু সমান সমান লিখবো, এটা দাগ দেবো M1 3 ইন্টু W1 5 ইন্টু T1 20। এবার নিচে, এই নিচে কি বসাবো, এই জায়গাটাই আপনাদের একটু প্রবলেম। তো এই যে M1 আছে, M1 এর সঙ্গে W2 গুণ হবে, অর্থাৎ 3 গুণ 10 যোগ এই যে M2 আছে, M2 সঙ্গে আপনার M2 সঙ্গে W1 গুণ হবে। M2 কত আছে 4, আর W2 কত আছে 5, এই W1 কত আছে 5, M2 আছে 4 আর W1 আছে 5, তো এই 4 আর 5 গুণ হবে। তো এখান থেকে আমরা সহজে এই অঙ্কের সমাধান করতে পারবো। 5 গুণ 20 বাই 3 10 30 আর 4 5 20, 30 আর 20 50। এখন আমরা এটাকে যদি কাটাকুটি করি, তো এই শূন্যটা আর এই শূন্যটা কেটে দেবো, এই পাশ আর এই পাশ কাটবো, তাহলে 3 দিনও 6 হয়ে যাবে। তো টি2 সমান সমান কিন্তু 6 দিন। এখানে বলছে কতদিন, টি2 মানটা আমরা বার করলাম 6, তো এখানে হয়ে যাবে 6 দিন, অর্থাৎ সিদ্ধান্তভাবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্ক আছে দেখুন 10 দাগের অঙ্ক, কত সুন্দর সহজে এইসব অঙ্ক সমাধান করা যাবে। 10 দাগের অঙ্ক আছে, একটি কাজ এ একটি কাজ 20 দিনে করতে পারে, এ ও বি কাজটি একসঙ্গে 6 দিনে করতে পারে, তাহলে বি কাজটি কত দিনে করবে। তো দেখুন এই অঙ্কগুলো খুব সহজে নিমেষে সমাধান করবো। এখানে ভালো করে বুঝবেন যে এ একটি কাজ 10 দিনে করতে পারে, কিন্তু এখানে বলেছে এ একটি কাজ 10 দিনে করতে পারে, আবার বলেছে এ আর বি একসঙ্গে 6 দিনে করতে পারে, বি কাজটি কত দিনে করতে পারে। যদি এরকম অঙ্ক থাকে তাহলে আপনার মানে এটা সহজভাবে সমাধান, এটাকে ধরবেন এক্স, এটাকে ধরবেন ওয়াই, তাহলে এর সূত্র হয়ে যাবে এক্স ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই। তো এক্স ওয়াই কত, এক্স আছে 10 ইন্টু ওয়াই আছে 6, এক্স মাইনাস ওয়াই কত, তো 10 বিয়োগ 6, তাহলে হয়ে যাবে 4। 4 যদি আমি 6 দিয়ে কাটি তাহলে এখানে 3 দিনও 6 আর এখানে 2 দিনও 4, আর এই 2কে 10 দিয়ে কাটলে হয়ে যাবে 5, তো 3 এ 5 15। খুব সহজে এই অঙ্কগুলো সমাধান হয়ে যাবে। সিদ্ধান্তভাবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। এখানে প্রশ্ন আছে দেখুন 11 দাগের এই প্রশ্নটি, একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 বার লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। কুকুর 5 লাফে যত দূর যায়, খরগোশ 6 লাফে তত দূর যায়, তাদের গতিবেগের অনুপাত কত। তো এই 11 দাগের এই অঙ্কটা আপনারা কীভাবে নিমেষে সহজে সমাধান করবেন দেখুন। খুব সুন্দরভাবে এই অঙ্ক সহজে সমাধান করা যায়। আজকে যে ট্রিক্সটা আপনাদের শেখাবো তারপর থেকে দেখবেন এরকম ধরনের অঙ্ক আপনারা খুব সহজে নিমেষে সমাধান করতে পারবেন। তো আমরা চলে যাবো অঙ্কে, দেখি অঙ্কটা কীভাবে সহজে সমাধান করবো। এখানে বলেছে তাদের গতিবেগের অনুপাত কত, তাহলে আমি প্রথমে লিখব কুকুরের গতিবেগ। এরকম অঙ্ক আমি অনেকবার আপনাদের পড়ে দিয়েছি। আর এখানে লিখব খরগোশের গতিবেগ, গতিবেগ। এখন এখানে এই যে কুকুরের গতিবেগ আর খরগোশের গতিবেগ আমরা মাঝখানে একটা ইস্টু দিয়ে দিলাম। এখন দেখুন এখানে এই যে কুকুরের গতিবেগটা সূত্র কি হবে, এখানে এই সূত্রটা সবসময় মনে রাখবেন, লাফ বাই লাফ বাই লাফের দূরত্ব। তা আমি এখানে শুধু দূরত্বটা লিখে রাখলাম, লাফ বাই লাফের দূরত্ব ইজ টু লাফ বাই লাফ মানে যত দূর যাবে সেই দূরত্বটা। এখন এখানে লাভ কত, এখানে বলছে 4 বার লাভ দেয়, কে লাভ দেয় 4 বার, কুকুর কিন্তু 4 বার লাভ দেয়, তো আমি এখানে 4 দেবো। আমরা এখানে যদি বা ইউজ করি, এখানে যদি বা ইউজ করি তাহলে এখানে 4 বার লাভ দেবে, দূরত্ব যাবে কত, 4 বার লাভ দেয়, খরগোশের সেই সময় 5 বার লাভ দেয়, তো এখানে আমরা খরগোশেরটাও আমি 5 লিখে দিলাম বাই। আশা করি বুঝতে পারছেন। এবার বলছে কুকুর 5 লাফে যত দূর যায়, খরগোশ 6 লাফে তত দূর যায়, এই যে লাফের যে দূরত্ব সেই দূরত্বটা কত। তো এখানে বলছে 4 বার লাফ দেবে, কুকুর 4 বার লাফ দেবে, কুকুর 5 লাফে যত দূর যায়, তাহলে 4 বার লাফ দেবে 5 লাফে যত দূর যায়, তাহলে এখানে 5, আর খরগোশ 6 লাফে তত দূর যায়, তো এখানে খরগোশের নিচে 6, তাহলে কত হলো 4/5 ইজ টু 5/6। এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এটা হয়ে যাবে কিন্তু 24 ইজ টু 25। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে অনুপাত হয়ে যাবে 24 ইজ টু 25, এই 4 আর 6 গুণ করবেন আর 5 5 25 গুণ, 5 5 এই পাশে গুণ করবেন আর এই 4 আর 6 গুণ করবেন, 4 4 24 ইজ টু 25। তো অঙ্ক খুব সহজে সমাধান হয়ে যাবে। তো এর সঠিক উত্তর হবে তো সিদ্ধান্ত। তো আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমি চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে।
তো যে অঙ্কটি ব্যবহার করবো সেটা হচ্ছে বারদাগের এই অঙ্কটি। একজন বিক্রেতার বেতন 4,500 টাকা আর বিক্রির উপর বেতনের সঙ্গে 1.25% কমিশন পান। বিক্রেতার মাসিক আয় 7,500 টাকা হলে সে মোট কত টাকার জিনিস বিক্রি করেছেন? তো দেখুন অঙ্কটা কত সুন্দর, সহজে নিমেষে সমাধান করব। খুব সহজে এবং নিমেষে সমাধান করব। এখানে বলছে যে বিক্রির উপর বেতনের সঙ্গে 1.25% কমিশন পান। তো আমি এই জায়গাটায় একটা সূত্র বার করছি, দেখুন মোট কমিশন এইটা সমান সমান মোট কমিশন সমান সমান আমরা বার করবো কীভাবে, দেখুন মোট আয় কত? 7,500 টাকা। বিক্রেতার বেতন কত? 4,500 টাকা বিয়োগ 4,500 টাকা। তো এখান থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে থাকবে কত? এখানে থাকবে কিন্তু 3,000 টাকা। মোট কমিশন সমান সমান আমরা বার করবো 3,000 টাকা। এবারে এখানে বলেছে সে মোট কত টাকার জিনিস বিক্রয় করেছেন। তো এখানে বিক্রয় সমান সমান 100 ইন্টু কমিশন, 100 ইন্টু কমিশন বাই এই যে পার্সেন্ট কমিশন আছে সেই কমিশন বাই পার্সেন্টেজ কমিশন। এটা কিন্তু এই যে জিনিসটার মানে সে মোট কত টাকা জিনিস বিক্রি করেছে, তো মোট কত টাকা জিনিস বিক্রি করেছে তো বেরিয়ে যাবে এখান থেকে মোট বিক্রয়। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 100 ইন্টু 3,000, এই যে কমিশন, এই যে মোট কমিশন 3,000 বাই এই যে পার্সেন্টেজ কমিশন কত? 1.25। তো আমি এটা দিয়ে দেবো 1.25। তো এই জায়গাতে আমি এই দশমিকটা তুলে দিই, এখানে আমি 100 গুণ করে দেবো। এই যে 100 আছে এই 100 কাটবো আর এই 125 কাটবো। তো 25 দিয়ে কাটলে 5 25 125, 4 25 100। আর এখানে এই 5 আর এই 100 কাটলে হয়ে যায় 20। তো এখানে আমার কত হবে? এখানে আমার হবে 4 ছক 24, 24-এর পিছনে কটা শূন্য? 4টে শূন্য। তো এখানে আমার হচ্ছে 2,40,000 টাকা। তো এখানে এই যে বিদ্যাঘবের সঠিক উত্তর 2 লাখ। তো এখানে বিদ্যাঘবের সঠিক উত্তর 2,40,000 টাকা। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো কি আছে। 13 দাগের অঙ্ক আছে, দেখুন এটাকে x-3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে। তো আমরা এখান থেকে একটা সমাধান করতে পারি যে x-3 এটা সমান সমান 0 লিখতে পারি। তো এখান থেকে x সমান সমান 3 বার করতে পারি। তো x সমান সমান 3 হলে আমরা এই জায়গাটায় আমরা এর মানটা বসাবো। তো x এর মাথায় 4 আছে, তো 3 এর মাথায় 4 হয়ে যাবে। তারপরে প্লাস 4 3 এর মাথায় কিউব হয়ে যাবে। তারপরে প্লাস 5 3 এর মাথায় স্কোয়ার হয়ে যাবে। তারপরে প্লাস 8 3 হয়ে মানে 8 ইন্টু 3 হয়ে যাবে। তারপর -10। এখন এখান থেকে আমরা ক্যালকুলেশন করে বার করব। তো এখান থেকে ক্যালকুলেশন করলে এখানে 3 3 কে 9, 3 9 27, 3 27 81 হয়। তারপরে যোগ 3 3 কে 9, 3 9 27, 4 27 কত হয়? 4 27 108 হয়। তারপরে এখানে যোগ আছে, এই যোগটা আমরা এখানে আবার বসিয়ে দেবো। তো এখানে 3 3 কে 9, 5 9 45 হয়। তারপরে আবার এটা যোগ আছে, যোগ বসিয়ে দেবো। 3 আসলে 24 হয় আর এখানে -10 হয়। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে কত হবে? তো এখানে মাইনাস আছে, আমরা এখানে ভুল করে প্লাস দিয়ে ফেলেছি, তো এখানে মাইনাস হবে, এখানেও মাইনাস হবে। তো এবার যদি আমরা এটাকে ক্যালকুলেশন করি তাহলে কত হবে দেখুন, 1 আর এই 5 6, 6 আর 4 10 এর 0 হয়, হাতে 1, 2 আর 3, 3 আর 4 7, 7 আর 8 15 হয়। আর এখানে 108 আর এই 10 কত হয়? বিয়োগ 118 হয়। তো 150 থেকে 118 যদি আমরা বিয়োগ করি তাহলে হয়ে যাবে 32। তো এখানে সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। ভাগশেষ কত হবে? ভাগশেষ হবে 32। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে এইসব অঙ্ক সঠিকসে করতে হয়। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন দেখবো কি আছে। তো এবার যে প্রশ্নটা আমরা দেখবো সেটা হচ্ছে 14 দাগের প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের প্রস্থ 10 মিটার, কর্ণের দৈর্ঘ্য 15 মিটার হলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গ মিটার হবে। তো এখানে দেখুন প্রস্থ আছে 10 মিটার আর কর্ণের দৈর্ঘ্য আছে 15 মিটার, এর কিন্তু দৈর্ঘ্যটা বলিনি। তাহলে আমরা দৈর্ঘ্যটা মনে করছি, এখানে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা মনে করছি এ, আর আর এই প্রস্থটা 10 মিটার দেওয়া আছে। দৈর্ঘ্য যদি আমরা এ মিটার ধরি তাহলে আমরা ক্ষেত্রফল পাবো কত? ক্ষেত্রফল পাবো কিন্তু সমান সমান এ ইন্টু 10। তো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এ গুণ 10, তো এখানে 10 হয়ে যাবে ক্ষেত্র এ বর্গ মিটার। তো এখন আমরা কি করব? এখন আমরা এই যে কর্ণের দৈর্ঘ্য বলছে 15 মিটার, তাহলে আমরা সূত্র কি জানি? আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্যের সূত্র জানি
দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাই কিন্তু কর্ণের দৈর্ঘ্য সূত্র। তা কর্ণের দৈর্ঘ্য সূত্র রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। দৈর্ঘ্য স্কোয়ার কত? দৈর্ঘ্য হচ্ছে এ, তো এ স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার মানে 10 এর স্কোয়ার, 10 10কে 100। এটা সমান সমান কর্ণের দৈর্ঘ্য। তো এটা সমান সমান 15। তাহলে এখানে থাকবে কিন্তু, যে যদি বাদ দিই, তো এখানে থাকবে কিন্তু এ স্কোয়ার প্লাস 100 আর 15 225, উভয় পক্ষে বর্গ করছি। তো এখানে বা দিলে, এখানে যদি আমরা স্কোয়ার দিই তাহলে এখানে এই 100টা ওই পাশে গেলে 225 সঙ্গে বিয়োগ হয়ে 125 হয়ে যাবে। তো তাহলে এখানে কি হবে? অর্থাৎ এ সমান সমান হয়ে যাবে কিন্তু 5 5 25, 5 5 125, অর্থাৎ 5√5 হয়ে যাবে। এ সমান সমান 5√5। তাহলে ক্ষেত্রফল কত হবে? এখানে বলেছে যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত বর্গমিটার, তো এর মান হচ্ছে 5√5, এখানে ক্ষেত্রফল হচ্ছে 10 বর্গমিটার। তাহলে এখানে 10 গুণ 5√5 এই বর্গমিটার। তো এখানে তাহলে কত হবে? 5 10 50, 50√5 বর্গমিটার। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এই 50√5 বর্গমিটার বিদ্যাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখবো কি আছে। তো আমরা এবার দেখবো 15 দাগের এই অঙ্কটি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত মিটার? দেখুন এই অঙ্কটা কিভাবে নিমিশে সহজে সমাধান করবো, খুব সুন্দরভাবে অঙ্ক সহজে সমাধান করবো। এই অঙ্কটার মানে এই অঙ্কটা যদি আপনি ঘুরি ফিরি ক্ষেত্রফল ধরে করেন তাহলে অঙ্কটা আপনার মানে অসুবিধা হবে, আপনি সমাধান করতে পারবেন না। আমরা এই অঙ্কটা, এই যে সমাধান আছে, এই মানে এই যে অপশন আছে, এই অপশন থেকে কিন্তু আমরা অঙ্কটা সমাধান করবো, খুব সহজে অঙ্কটা অপশন থেকে সমাধান করবো। এখন এই জায়গায় বলছে দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, অর্থাৎ আমরা যদি দৈর্ঘ্যটাকে, দৈর্ঘ্য আর এখানে প্রস্থ, তো প্রস্থটা যদি আমরা এক্স ধরি তাহলে দৈর্ঘ্যটা ধরবো 2x। বলছে বিস্তারের দ্বিগুণ, তা প্রস্থের দ্বিগুণ, তো এখানে 2x মিটার দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে x মিটার। এই দুটো আমরা ঠিক করে নিলাম। এবার এখানে বলছে আয়তক্ষেত্রের পরিসীমা কত, তা পরিসীমা নিশ্চিত এতে দেওয়া আছে। তো আমরা এখানে পরিসীমার সূত্র কি জানবো? পরিসীমার সূত্র দৈর্ঘ্য 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য কত? 2x প্লাস প্রস্থ কত? x। তো এইটা সমান সমান পরিসীমায় যেটা বসবে সেটা, পরিসীমা এর মধ্যে হবে নিশ্চিত, এই যে এই অপশনগুলোর মধ্যে একটা পরিসীমা হবে। তো দেখুন এখানে আমরা কিভাবে এই অঙ্ক সমাধান করব। তো এখানে এই 2x আর এই একটা এক্স, কত হয়? 3x। 3x এর সঙ্গে এই 2 গুণ করলে হয় 6x। এখন x এর মান যেহেতু বার করবো, তো 6x হবে পরিসীমা। তো পরিসীমা 6x হলে 6 এই 6 দ্বারা ভাগ করা যায়, এর মধ্যে কোনটা? এই অপশনের মধ্যে অবশ্যই 6 দ্বারা বিভাজ্য একটা সংখ্যা আছে। তো দেখুন 6 দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে 96, তাই আমরা এটাকে পরিসীমা ধরবো 96। যেহেতু এখানে বলছে পরিসীমা কত মিটার, পরিসীমা দেওয়া আছে এখানে এই অপশনগুলোর মধ্যে, তাই 96টাকে আমরা, যেহেতু 6 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাই 96টাকে আমরা পরিসীমা ধরবো। তো 96 দিয়ে দেখবো অঙ্কটা সমাধান করা যায় কিনা। তো এখানে x সমান সমান তাহলে কত হবে? 16 হয়ে যাবে। তো x সমান সমান যদি 16 হয়, তো x এর মান ধরেছি প্রস্থ, তো প্রস্থ সমান সমান কত হলো? 16 মিটার। তা দৈর্ঘ্য তাহলে কত হবে? দৈর্ঘ্য 2x আছে, তাই 16 দিনে 32। তো দৈর্ঘ্য যদি 32 হয়, প্রস্থ যদি 16 হয়, তাই 16 আর 32 মানে গুণ করুন, 512 হচ্ছে কিনা দেখবেন, কারণ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাই 32 আর 16 গুণ করলে এখানে 512 হচ্ছে। তাহলে 96 বিদ্যাগের সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। এরকমভাবে সঠিকসে অঙ্ক করতে হয়। তো অঙ্ক কিছু কিছু সময় যদি আপনি অঙ্কের মেথডে যান তাহলে কিন্তু আপনার অনেকটা দেরি হবে এবং সেটা আপনি কমপ্লিট করতে পারবেন না। তাই আবার বলছি যে যেহেতু অপশন থেকেও আপনারা অঙ্ক সমাধান করতে পারবেন সঠিকের মাধ্যমে। তো চলুন পরের অঙ্ক আমরা দেখাবো কি আছে। তো এবার যে অঙ্কটি দেখবো সেটা হচ্ছে 16 দাগের এই অঙ্ক। একটি জগে দুধ ও জলের অনুপাত 7:3। দুধের পরিমাণ জলের থেকে 8 লিটার বেশি হলে জলের পরিমাণ কত লিটার? তো আমরা মনে করছি এখানে জলের পরিমাণ x লিটার। এখানে বলছে দুধ ও জলের অনুপাত 7:3। তো দুধ ইজ টু জল। তো আমরা যদি এখানে বলছে কি জল কতটা আছে, জল আছে x লিটার, আর দুধটা আছে উপরে, জলটা আছে নিচে। তাহলে জল যদি x লিটার হয়, এখানে বলছে দুধের পরিমাণ জলের থেকে 8 লিটার বেশি, জল আছে আমার x লিটার, তো দুধের পরিমাণ কি হবে? x + 8। এইটা সমান সমান কত হবে? 7/3। তো এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তা খুব সহজে অঙ্কটা সমাধান করতে পারবো। তো এখানে হয়ে যাবে 7x, আর এখানে হয়ে যাবে কিন্তু 3x + 8, 24, 3 8 24। তো 7x, এই 3xটা এই সাইডে আসলে কত x হয়? -3x। সেখান থেকে 7x থেকে 3x বাদ দিলে হয়ে যায় 4x। 4x সমান সমান 24। তো x সমান সমান আমার কত দাঁড়াবে? 6। তো এখানে বলেছে দেখুন x এর মানে জলের পরিমাণ কত, আমি ধরেছিলাম x লিটার, তো x এর মান বেরিয়েছে 6। তো সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। দেখুন এবার যে অঙ্কটা দেখবো সেটা কিন্তু এই 17 দাগের এই অঙ্কটা। এখানে আছে দেখুন 2 ভাগ 3 অফ 4 × 6 ভাগ 8 × 10 এর মান কত? তো এইসব অঙ্কের আমি প্রায় আপনাদের এই অঙ্ক নিয়ে আলোচনা করি। আর এইসব অঙ্কের সর্বপ্রথম আপনার অফ যেটা আছে, অর্থাৎ এর কাজটা কিন্তু আগে করতে হয়। তো সেখানে আমি এখানেও আমরা এর কাজ আগে করে নেবো। তো আমি এখানে 3 এ 4 12, এই যে এর কাজ মানে অফ মানে এর কাজটা আগে করে নিলাম, তো 3 এ 4 12, তো এখানে হয়ে যাবে কিন্তু 2/12, কারণ এর কাজ করার পরে ভাগের কাজ করবো বলেছি, তো 2/12। এখন
12 গুণ এখানে দেখুন 6/8, 6/8 গুণ এই 10। ব্যাস, এবার যদি আপনি অঙ্ক করেন তাহলে ক্যালকুলেশন করলে সমাধান হয়ে যাবে। 6 3 12, আর এই 2 আর এই 8 কাটবেন, 4 3 8, আর এই 2 আর এই 10 কাটবেন 5, তো হয়ে যাবে 5/4। তো এখানে বিদ্যাগ হবে সঠিক উত্তর। এটাকে এখানে 4 হবে, এখানে 6 হবে না, 5/4। তো বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। সবসময় এর কাজটা, এইসব অঙ্কের এর কাজ আগে করবেন, তারপর ভাগের কাজ করবেন, তারপর গুণের কাজ করবেন। তো আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে দেখুন। তো এখানে দেখুন, তো 18 দাগের অঙ্ক দেখবো কি আছে। 300 মিটার ইন্টু 400 মিটার আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল কত? তো 300 গুণ 400 সমান সমান হয়ে যাবে কিন্তু 12-র পিছনে কটা শূন্য? 4টি শূন্য। তো 1,20,000, তো 1,20,000 এটার কথার অর্থ হচ্ছে 12 হেক্টর। তো এর সঠিক উত্তর হবে বিদ্যাগ। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্ন। পরের যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে 19 দাগের এই প্রশ্ন। তো 19 দাগের প্রশ্ন আছে দেখুন, এর মধ্যে সবচেয়ে বড় কোনটি? তো 3 3 9 1 10, এটা হচ্ছে 10/3। তো 10/3 এটা সমান সমান হয়ে যাবে কিন্তু 3.333 এরকমভাবে কিন্তু থেকে যাবে। তারপরে এখানে 3.3, এটাও সমান সমান হয়ে যাবে 3.3, তারপরে 0.0.0 এরকম করে কিন্তু থেকে যাবে, এরকম করে থেকে যাবে। তারপরে আপনার এটা আছে 3.33, 3.33, এটা সমান সমানও কিন্তু এটা হবে 3.333 এরকম করে থেকে যাবে। তারপরে আছে 3. তো এখানেও তাই হবে 3.33 এরকম করে থেকে যাবে। তো এখন এখানে বলছে যে এদের মধ্যে সবচেয়ে বড় কোনটি? তো তো এখানে দেখুন, এখানে কিন্তু এখানে আপনার একটু বুঝতে হবে। এখানে দেখুন 3.3, তারপরে কিন্তু শূন্য হয়ে যাবে। এখানেও দেখুন 3.33 দেওয়া আছে, 3.33, তারপরে কিন্তু এটা শূন্য হয়ে যাবে। তারপরে দেখুন এখানে 3.43, তারপরে কিন্তু 4টি 3-এর পরে কিন্তু শূন্য হয়ে যাবে। আর এটা কিন্তু 3.3333 করে থেকেই যাবে। তার মানে এটা কিন্তু সবচেয়ে বড়। 3 টাকা মানে 3 করে পয়সা, এখানে দেখুন শেষে হয়ে যাবে কিন্তু শূন্য, কারণ এখানে কিন্তু এই পর্যন্ত সীমাবদ্ধ। তাই আপনাকে এর তাই আপনার এটা ভাবতে হবে যে এখানে সবচেয়ে বড় কোনটি হবে। তো এখানে হবে 3.333, অর্থাৎ এই এই যে 10/3, 3 × 1 = 3, এটা কিন্তু এর সঠিক উত্তর হবে। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন আছে দেখুন, 4 ডিগ্রি সি উষ্ণতায় 1 লিটার বিশুদ্ধ জলের ওজন কত গ্রাম? তো এটা একটি কিন্তু ফিজিক্সের অঙ্ক। তো আমরা এখান থেকে এখানে একটা, তো আমরা জানি 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার, 1 ঘন সেন্টিমিটার জলের ওজন সমান সমান 1 গ্রাম। 1 ঘন সেন্টিমিটার জলের ওজন কিন্তু 1 গ্রাম। তাহলে এখানে এখানে বলছে দেখুন 1 লিটার, 1 লিটার সমান কত? 1 লিটার সমান সমান 1000 ঘন সেন্টিমিটার। 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। তার মানে কত হবে? 1000 গ্রাম। এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 1000 গ্রাম, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 21 দাগের এই প্রশ্নটি। 4 জন লোক বা 4 জন বালক রোজ আয় করে 150 টাকা। তাহলে 6 জন লোক ও 4 জন বালক মিলে একদিনে কত টাকা আয় করবে? তো দেখুন আমরা খুব সহজে কীভাবে নিমেষে সমাধান করব। এখানে দেখুন, এখানে দেখুন 4 জন লোক সমান সমান 6 জন বালক। এখন একজন লোক সমান সমান কত? 6/4 জন বালক। এখন এই 6 জন লোক সমান কত? 6/4 গুণ 6। দেখুন এখানে যদি আমি 2 দিনও 4 করি, এখানে 3 দিনও 6 করবো, আর এখানে 2 দিন মানে 3 দিনও 6 করবো, তাহলে 3 দিনকে 9 জন বালক। তাহলে 9 জন বালক আর এই 4 জন বালক, কতজন বালক হয়? 13 জন বালক। তাই 6 জন লোক আর 4 জন বালক সমান সমান হয়ে যাবে কিন্তু 9 + 4 সমান সমান 13 জন বালক। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে 13 জন বালক হয়ে গেল। এখন বলছে এইবার আমরা এই 4 জন লোক ধরে করবো না, আমরা এই বালক ধরে করবো। তো 6 জন বালক আয় করে 150 টাকা। তো 6 জন বালক আয় করে 150 টাকা। তাহলে একজন বালক আয় করে কত? একজন বালক কম আয় করবে, তো 150/6। আর এই যে 13 জন বালক আয় করবে কত? তো 150 গুণ 13/6। তো 150কে যদি 6 দিয়ে কাটি তাহলে হয়ে যাবে 25। আর 25কে 13 দিয়ে যদি আমরা গুণ করি
তাহলে হয়ে যাবে 5 × 65, 5 × 6, তাই 2 × 26 আর 6 × 32, অর্থাৎ 325 টাকা। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 22 দাগের প্রশ্ন আছে, দেখুন কত সুন্দর একটা প্রশ্ন। 700 টাকা এবিসি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে A/B 2:3 পায়, B/C 4:5 পায়, তাহলে বি কত টাকা পাবে? তো দেখুন এখানে আমরা A/B/C টা বার করে নেবো। তা কীভাবে বার করে নেবো? A/B সমান সমান 2:3, B/C সমান সমান 4:5। তো এখানে আমরা A/B/C টা বার করে নিচ্ছি। দেখুন কিরকম C টা আমরা বার করে নিচ্ছি। কত সুন্দরভাবে এই A/B/C টা বার করে নেবো। দেখুন কত সুন্দরভাবে করে নেবো। এখন দেখুন এইবার আপনি এখানে কি করবেন? আপনি গুণ করবেন। এই যে দ আকারে গুণ করবেন। এই যে এটাকে বাংলায় দ বলে। তো এই দ আকারে গুণ করবেন। এই যে এটার সঙ্গে এটা গুণ, এটার সঙ্গে এটা গুণ। এই 4 × 8, এর নিচে দিয়ে দেবেন 8। বির নিচে দেবেন এই 4 এর সাথে 3 গুণ করে 3 × 4 12 দিয়ে দেবেন। আর সির নিচে দেবেন 3 × 4 15। ব্যাস 8:12:15 কিন্তু A/B/C এর অনুপাত। এখন 700 টাকার থেকে বি কত টাকা পাবে এটাই হচ্ছে আমার প্রশ্ন। তো 700 গুণ বি আছে কত 12, তো 12 উপরে দেবো, 8 আর 12 20 আর 15 35টা নিচে দিয়ে দেবো। আনুপাতিক ভাগার বি এর আনুপাতিক ভাগার হয়ে যাবে 12/35। 35 আর 7 মানে 700 টা কাটাকুটি করবো, তাই এখানে হয়ে যাবে 20। 20 আর 12 যদি আমরা গুণ করি তাহলে হয়ে যাবে 240। তো বি কত টাকা পাবে? বি পাবে 240 টাকা, অর্থাৎ সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন আছে, দেখুন যদি 175% এর এক্স সমান সমান এত হয়, এত পার্সেন্ট এর ওয়াই হয়, তাহলে x/y সমান কত? তো এই অঙ্কটা মানে কিভাবে সহজে সমাধান করবো দেখুন। তো হবে 175x/100 ইকুয়াল 4 8 72 আর 3 75, তো 75y/4 × 100। তো এই 100 আর এই 100 কেটে যায়, আর এই 75 আর এটা কাটলে হয় 3 25 75 আর 7 25 175। তো এখানে আমার হবে 4 7 28, 28 4 7 28 x সমান সমান 3y। তো x/y সমান সমান 3/28, অর্থাৎ সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 24 দাগের এই অঙ্কে। আমরা দেখবো এবার 24 দাগের এই অঙ্কটি। কোনো জিনিস একজন লোক 120 টাকা বিক্রি করে 20% লাভ করলো, তাহলে জিনিসটির ক্রয় মূল্য কত? তো এখানে 20% লাভ করেছে, 20% লাভ করেছে মানে ক্রয় মূল্য যদি আমরা এখান থেকে বার করি তাহলে আমাদের কি হবে? তার মানে আমরা যদি এখানে 20% লাভ, যেহেতু 120 টাকা বিক্রি করেছে, তো 100 টাকার বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হয় কিন্তু 80 টাকা। 1 টাকা হলে কত? 80/100। আর এই 120 টাকা হলে কত? তো গুণ 120। তো এখানে হবে 120 গুণ 80/100। তো এই দুটো শূন্য কেটে যায়, তো 8 12 96। তো 96 টাকা হবে সঠিক উত্তর। বিদ্যাগ হবে সঠিক উত্তর। জিনিসটির ক্রয় মূল্য হবে 96 টাকা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। এখানে 25 দাগের একটা অঙ্ক আছে, দেখুন এই অঙ্কটা এর সরলতম মান নির্ণয় করতে হচ্ছে। তো এর সরলতম মান নির্ণয় করতে গেলে আপনার কীভাবে করতে হবে দেখুন। এটা সমান সমান দেবেন, এখানে 9 বিয়োগ এই যেটা আছে সেটা আপনি দিয়ে দিবেন। এটা 0.001, 0.001, 3টি শূন্যর পরে 1, তারপরে বিয়োগ আছে বিয়োগ দেবেন। এবারে কি করবেন? এবারে আপনি এইটা এখান থেকে এই যে এটা লিখবেন, এইখানে 0.001, আর এটার থেকে এটা যদি আমরা এই ফার্স্ট ব্র্যাকেটের কাজটা যদি আগে করি তাহলে এখান থেকে আমার থাকবে যোগ, এখানে যদি বিয়োগ করি তো এখানে হয়ে যাবে হচ্ছে 0.09। এখন এখান থেকে আবার 9 বিয়োগ করব, 0.0001 বিয়োগ, এখান থেকে এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 0.091। এখান থেকে আমরা যদি বিয়োগ করি তা 9 বিয়োগ, তো আমরা যদি এবার এটাকে বিয়োগ করি তাহলে আমরা মানে পাবো কত পাবো? পাবো কিন্তু বিয়োগ পাবো 0.09, তারপরে বিয়োগ করব 09 হবে বিয়োগফল। তো এখানে যদি আমরা করি তাহলে এই বিয়োগ বিয়োগের যোগ হয়ে যায়, তো 9 যোগ 0.0909। তো এবারে আমি যদি এটাকে মানে আপনার যোগ করি তাহলে হয়ে যাবে 9.09, তারপর 09। এই 9.0909, তো এর সঠিক উত্তর হবে কিন্তু বিদ্যা 9.0909। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে।
তো আমরা এবার অঙ্ক করবো 26 দাগের এই অঙ্কটি। একটি জল ভরা পাত্রের ওজন 40 কেজি। যদি এটি অর্ধেক ভর্তি থাকে তবে তার ওজন হয় 30 কেজি। খালি পাত্রটির ওজন কত? তো আমি মনে করি সম্পূর্ণ মানে ওই কলসিতে সম্পূর্ণ জল আছে 1 অংশ। তো সম্পূর্ণ জল যদি 1 অংশ হয়, তাই বলেছে জল ভরা পাত্রের অবস্থায় ওজন 40 কেজি। তো এখানে 40 কেজি হয় কতটা, মানে 40 কেজি হয় 1 অংশের ওজন। 1 অংশের ওজন 40 কেজি। তাহলে 1 কেজি হয় 1/40 অংশের ওজন। আর 30 কেজি হয় কত অংশের ওজন দেখুন? 1/40 গুণ 30। এই শূন্য এই শূন্য, 3-এর 4 অংশ। তো 3-এর 4 অংশের ওজন কিন্তু হচ্ছে 3-এর 4 অংশের ওজন হচ্ছে 30 কেজি। কিন্তু এখানে বলছে যদি এটি অর্ধেক ভর্তি থাকে তবে তার ওজন হয় 30 কেজি। তো এখানে আমার 3-এর 4 অংশের ওজন 30 কেজি। আবার এখানে অর্ধেক ভর্তি হলে তার ওজন বলছে 30 কেজি। তো আমরা এবার এটাকে কি করব? আমরা যদি এই 3-এর 4 বিয়োগ 1-এর 2 করি তাহলে কত হবে? তো এখানে হয়ে যাবে 1-এর 4 অংশ। তো আমরা যদি এখানে 1-এর 4 অংশটা, এই যে 1-এর 4 অংশের ওজনটা আমরা, মানে 1-এর 4 অংশ সমান কতটা জল সেটা যদি আমরা বার করি, তাহলে এই খালি পাত্রটির ওজন আমরা বার করতে পারবো। এক অংশের ওজন 40 কেজি। 1-এর 4 অংশের ওজন কত? তো 40 গুণ 1-এর 4, তা 10 কেজি। তাহলে এখন এখান থেকে আমরা 1-এর 4 অংশের ওজন পেলাম কত? 10 কেজি। তাহলে এই 30 থেকে এই 10টা আমরা যদি বিয়োগ করি তো খালি কলসির ওজন পেয়ে যাবো তো 20 কেজি খালি কলসির ওজন। অর্থাৎ সিদ্ধান্ত হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 27 দাগের প্রশ্নে। 27 দাগের প্রশ্ন আছে দেখুন, 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো, সবচেয়ে ক্ষুদ্রতম 4 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হলো। তো দেখুন এখানে 27 দাগের সঠিক উত্তর কি হবে? এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 1024। 1024 হবে এর সঠিক উত্তর, দেখে বোঝা যাচ্ছে। তো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা বার করব। তো এখানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, মানে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে একের পেটি 3টি শূন্য। তো এটা যদি আমরা ক্যালকুলেশন করি অর্থাৎ বর্গমূল করি তাহলে এখানে এই জোড় এখানে 3 3 9 হয়। আর 1 এই 100 হয়, 3-এর ডবল এখানে 6 হয়। তো এই 1 দিয়ে দিলে এখানে 61 একে 61 হয়। এই 1 দিয়ে দিলাম, 1 দিয়ে দিলে 61 একে 61 হয়। তো 1 আর কত হলো 10, 9 হলে 10, হাতে 1, 6 7, 7 আর কত হলে 10, 3 হলে 10। দেখুন 39 থাকে, বিয়োগফল 39 হয়। তাহলে আমরা যদি উম, এই যে 31 স্কোয়ার যদি আমরা করি তাহলে আমরা এখানে 1000 থেকে 39 বিয়োগ করলে যেটা হবে সেটা পাবো। অর্থাৎ 9 কত হলে 10, 1 হলে 10, হাতে 1, 3 একে 4, 4 কত হলে 10, 6 হলে 10, হাতে 1, 1 কত হলে 10, 9 হলে 10, 961 পাবো। তাহলে এটা কিন্তু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। কিন্তু 31 জায়গায় যদি আমরা 32 করি তাহলে হয়ে যাবে 32 গুণ 32, অর্থাৎ হয়ে যাবে কিন্তু 1024। তো এই 1024টা কিন্তু এখানে আপনার মানে 1024 হবে কিন্তু আপনার সবচেয়ে ক্ষুদ্রতম 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ সিদ্ধা হবে সঠিক উত্তর। এখানে আমরা 31 জায়গায় যদি 32 দেই, এখানে যদি 32 দিই তাহলে এখানে যদি আমি 2 দিই তো 2 3 4 হয়ে যাবে, আর 6 3 12 হবে। তো এখানে বিয়োগ করলে দেখুন এখানে 24 বেশি থাকছে, সেই 24টাই 1000 সাথে যোগ করতে হয়, কারণ 4 অঙ্কের পূর্ণবর্গ সংখ্যা বলেছে, তাই 24 করলে কিন্তু আপনার এটা পূর্ণবর্গ সংখ্যা হবে। 1024 একটা পূর্ণবর্গ সংখ্যা, 4 অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা। সিদ্ধা হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 28 দাগের প্রশ্নে। 28 দাগের প্রশ্ন আছে দেখুন, দুটি সংখ্যার বিয়োগফল 3, সংখ্যা দুটির বর্গের বিয়োগফল 39 হয়, তবে বৃহত্তম সংখ্যাটি কত? তো এইসব অঙ্ক আমরা খুব সহজে মানে অপশান থেকে সমাধান করতে পারি। তো এখানে যদি অপশান থেকে সমাধান করি তাহলে দেখুন এখানে আছে দুটি সংখ্যার বিয়োগফল 3, এখানে বলে বৃহত্তম সংখ্যাটি কত? নিশ্চিত বৃহত্তম সংখ্যা এখানে দেওয়া আছে। তো এই বৃহত্তম সংখ্যা আমি মনে করছি 8, এটা বৃহত্তম, এটা বৃহত্তম। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? ক্ষুদ্রতম সংখ্যা কত হলে তাই বিয়োগফল 3 হবে? তাহলে নিশ্চিত ক্ষুদ্রতম সংখ্যা 5 হতে হবে। তাই 8 থেকে 5 বিয়োগ করলে কিন্তু 3 হয়। আশা করি বুঝতে পারছেন। এখন এবার আমি এই 8টা কি করে বুঝবো যে 8 হচ্ছে এর সঠিক উত্তর? এখানে বলেছে সংখ্যা দুটির বর্গের বিয়োগফল 39। তা আমি এর দুটো বর্গ করি, 8 8 64, 64। 8 এর বর্গ করলে 64 হয়। আর 5 এর বর্গ করলে 5 5 25 হয়। দেখি 5 এর কত হলে 14, 9 হলে 14। বিয়োগ করছি কিন্তু 5 এর কত হলে 14, 9 হলে 14, হাতে 1 2 3, 3 আর কত হলে 6, 3 হলে 6। দেখুন 39 হচ্ছে। তার মানে আমার এর দাগটা এখানে সঠিক উত্তর ধরে নিতে হবে। তো এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন। খুব সহজে এভাবে যে কোনো অপশন থেকে কিন্তু অঙ্কের সমাধান করা যায়। তো চলুন চলে যাই পরের প্রশ্নে। তো 29 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, বর্তমানে এক ব্যক্তির বয়স তার পুত্রের বয়সের 3 গুণ। 15 বছরে তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। বর্তমানে পুত্রের বয়স কত? তো এখানে বর্তমানে পুত্রের বয়স কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি এখানে পিতা লিখছি,
আর এখানে লিখছি পুত্র। তো এখানে বলেছে বর্তমানে এক ব্যক্তির বয়স পুত্রের বয়সের 3 গুণ। তো আমি যদি 15 ধরি, পুত্রের বর্তমান বয়স যদি 15 ধরি, তা 3 গুণ পিতার বয়স, 3 পূরণ 45 হবে। এখন বলেছে 15 বছর পর তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তো 15 বছর পর, তো এখানে 15 যদি আমি যোগ করি তাহলে কত হবে, 45 আর 15 হয়ে যাবে 60। আর এখানেও দেখুন 15 যদি আমি যোগ করি, কারণ 15 বছর পর বলেছে, তাহলে এটা হবে 30। দেখুন পুত্রের বয়সের কিন্তু দ্বিগুণ হচ্ছে 60। তাহলে এখানে আমরা বলতেই পারি এর দাগের সঠিক উত্তর 15 বছর। এখানে বর্তমানে পুত্রের বয়স কত, বর্তমান পুত্রের বয়স কিন্তু 15 বছর, এই যে 15 বছর, এর দাগ কিন্তু সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পারছেন। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে, দেখুন 30 দাগের প্রশ্ন আছে, আর এই প্রশ্নটা কিন্তু শেষ প্রশ্ন। 80 এর 30%, তো 80 গুণ 30/100। তারপর কমা আছে 25-এর 4/5 তো 25 গুণ 4/5 কত বেশি, তো কত বেশি মানে বিয়োগ করব। তো এই শূন্য, এই শূন্য, এই শূন্য আর এই শূন্য, আর এখানে 5 5 25, আর এখানে কিন্তু 3 8 24। তো 24, 3 8 24 বিয়োগ এই 4 5 20, তো এখানে হয়ে যাবে কিন্তু 4। তো 4 বেশি, অর্থাৎ বিদ্যার হবে সঠিক উত্তর। আশা করি অঙ্কটা আপনারা বুঝতে পেরেছেন।